জঙ্গিবাদ ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বললেন প্রধানমন্ত্রী। 50টি মডেল মসজিদের উদ্বোধন। করোনার সংক্রমণ হার 13.25। রাজশাহী সিটিতে আবারও লকডাউন। খুলনায় শয্যার সংকটে ভর্তি বন্ধ। প্রতিশ্রুতি পাওয়া গেলেও টিকা কবে আসবে নিশ্চিত নয়। শিগগিরই দেশে উৎপাদিত হবে ভ্যাকসিন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। লক্ষ্মীপুর 2 আসনে ভোট 21 জুন। ঢাকা, সিলেট ও কুমিল্লায় উপনির্বাচনের তারিখ পরিবর্তন। তীব্র সেশন জটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল বন্ধ রেখে পরীক্ষার উদ্যোগ, বাস্তবায়ন নিয়ে শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়াও সংবাদ আরো থাকছে। 50 কোটি ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। ভারতীয় ভ্যারিয়েন্ট মহামারী আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে মুষ্টিমেয় লোক শান্তির ধর্ম ইসলামকে বিতর্কিত করেছে। সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধী কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। গণভবন থেকে 50টি মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করেও প্রধানমন্ত্রী বলেন, ইসলামিক মূল্যবোধ, সংস্কৃতি চর্চা ও বিকাশই এর মূল লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2017 সালের 25 এপ্রিল একনেক সভায় অনুমোদন হয় বাংলাদেশে 560টি মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র স্থাপন প্রকল্প। 8,722 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় প্রতি জেলায় 4 তলা ও প্রতি উপজেলায় 3 তলা মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। গণভবন থেকে প্রথম পর্যায়ে সারা দেশে নির্মিত 50টি মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মনিরপেক্ষতা ও স্ব ধর্মের অধিকার অক্ষুণ্ণ রাখতে বঙ্গবন্ধু ও তার সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অপব্যাখ্যা দিয়ে ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমি তো মনে করি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুব সমাজকে রক্ষায় সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমাদের এই মাদক, নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা এই পাশবিকতা, এর বিরুদ্ধেও আমাদের এই সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরো বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এটা করেছি। ধর্ম পালনে প্রত্যেকের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ দেন সরকার প্রধান। সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দ্বীন, যার যার ধর্ম শেষে পালন করতে পারবে। কাজে ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে বড়, মানে আমি বলবো শান্তির ধর্ম, সব থেকে বড় ধর্ম, যে ধর্ম মানুষের অধিকার দেয়, মানুষকে মানুষ হিসেবে নিজেকে তৈরি করবার শিক্ষা দেয়। সেই শিক্ষাটাই সবাই নেবে, এটাই আমরা চাই। মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রের মাধ্যমে ইসলামের শান্তির বাণী প্রচার ও জ্ঞান বিজ্ঞান চর্চার প্রসার ঘটবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে ইসলামের বাণী প্রচার হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং ব্যক্তিবর্গ বেসরকারি অর্থে গৃহ নির্মাণ তহবিলে 263 কোটি টাকা এবং করোনা ভাইরাস সহায়তা তহবিলে 110 কোটি টাকা অনুদান দিয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব আহমেদ কায়কাউস এই অনুদানের চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এই আয়োজনে। ব্যবসায়ীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় এ বিষয়ে আশ্বস্ত করেন সরকার প্রধান। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এস আলম
আলম গ্রুপ, বিজিএমইএ, ডিসিসিআই ও ওয়ালটন গ্রুপ সহ বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান 2 তহবিলে অর্থায়ন করেছে। আওয়ামী লীগ যতদিন সরকার আছে ততদিন আমাদের ব্যবসা বাণিজ্যে কারো কোনো সমস্যা হয় না, সবাই খুব সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ আমাদের সংবিধানে জাতির পিতা আমাদের অর্থনৈতিক নীতিমালায় সংবিধানের 13 অনুচ্ছেদে যেমন সরকারি খাতের সাথে সাথে বেসরকারি খাত এবং কোঅপারেটিভ এই তিনটেরই সমমর্যাদা দিয়ে গেছেন। অর্থনীতিকে গতিশীল করতে হলে আমি মনে করি এটাই হচ্ছে সবথেকে উপযুক্ত একটা নীতিমালা। কোভিড-19-এ 24 ঘন্টায় আরও 40 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে 12 জন মারা গেছে। মৃতের সংখ্যা বেড়ে 12,889, শনাক্ত 2,576। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 13.25%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সীমান্ত জুড়ে করোনা আতঙ্ক, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যু, ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় মারা গেছে 40 জন, মৃতের সংখ্যা বেড়ে 12,989। 19,447 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,576। মোট শনাক্ত 8,20,395। নতুন 2,061 জন সহ সুস্থ হয়েছে 7,59,630। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বাড়ছে। আগের দিনের চেয়ে সংক্রমণ হার বেড়ে হয়েছে 13.25%। মৃত্যু হার 1.58 ও সুস্থতার হার কমে হয়েছে 92.59%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 12 জন। এর পরের অবস্থান রাজশাহী ও ঢাকা বিভাগে 8 জন করে মারা গেছে। বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নেই মৃত্যুর খবর। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 61,26,238। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2,126 ও আইসোলেশনে রয়েছে 1,152 জন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের নতুন হটস্পট রাজশাহী সহ সীমান্তের 8 জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণ এড়াতে 11 জুন থেকে 17 জুন পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এদিকে খুলনা মেডিকেল কলেজে করোনা ইউনিটের শয্যা সংকটে আপাতত রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। 21-এর প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 12 জনের মৃত্যু। এর মধ্যে রাজশাহী 9 জন ও 3 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। 404 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 169। দৈনন্দিন সংক্রমণ হার 1.22% বেড়ে দাঁড়িয়েছে 41.84%। সংক্রমণ এড়াতে শুক্রবার বিকেল থেকে 17 জুন কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। হাসপাতালে রোগী বেশি থাকায় মেঝেতে রাখতে হচ্ছে অনেককে। এদিকে খুলনা হাসপাতালে করোনা ইউনিটে বেড খালি না থাকায় নতুন রোগী নিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। করোনা ডেডিকেটেড হাসপাতালে 100 বেডের জায়গায় আইসিইউ সহ 140 জন রোগী ভর্তি রয়েছে। শুক্রবার এই নিয়ে সভা রয়েছে। কুষ্টিয়ায় একদিনে 73 জন করোনা রোগী শনাক্ত ও মারা গেছেন 2 জন। পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার 35.09%। এদিকে জেলার মিরপুরের আজমপুর এলাকায় এক ব্যক্তি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ঘুরে আসার পর পরিবারের 3 জন আক্রান্ত হন। এই ঘটনায় ওই এলাকা 7 দিনের জন্য লকডাউন করা হয়েছে। চুয়াডাঙ্গার দামুর হুদায় ভারত সীমান্ত ঘেঁষা 16টি গ্রামে লকডাউন চলছে। একদিনে 80 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত 37 জন। শনাক্তের হার 46.25%। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে বিধিনিষেধ শিথিল করে লকডাউন আরও 7 দিন বাড়ানো হয়েছে। 350 জনের পরীক্ষায় শনাক্ত 91 জন। শনাক্তের হার 26%। সাতক্ষীরায় 95 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 48 জন। শনাক্তের হার 50.53%। চাঁপাইনবাবগঞ্জে 823 জনের পরীক্ষায় শনাক্ত 158 জন। সংক্রমণ কমে দাঁড়িয়েছে 24.53-এ। যশোরে 24 ঘন্টায় এই জেলায় নতুন করে 200 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 58%। গতকাল ছিল 49%। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। যাদের কাছে টিকা আছে সবাই প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কবে কখন দেবে বিষয়টি পরিষ্কার করছে না। এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। খুব শীঘ্রই দেশে ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে, তবে ঠিক কোন প্রতিষ্ঠানের সাথে তার সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানের মধ্যকার বিষয়ে বলেও মত পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
ভ্যাকসিনকে একটি পাবলিক গুডস বা সার্বজনীন পণ্য হিসেবে গণ্য করতে হবে। শুরু থেকে এমন নীতিতে বাংলাদেশ, কিন্তু দুর্ভাগ্যজনক হলো মোট টিকার প্রায় পুরোটাই এখন ধনী দেশগুলোর হাতে, মাত্র 0.3% গরিব দেশগুলোর কাছে। এজন্যই এত হাহাকার, কেউ টিকা পাচ্ছে আবার কেউ পাচ্ছে না। বাংলাদেশ একেবারে শুরু থেকেই ভ্যাকসিনেশন শুরু করলেও এখন দ্বিতীয় ডোজের টিকার ঘাটতিতে দেশ। বহু উৎসের টিকার সন্ধানে সবার সাথে যোগাযোগে শুধু প্রতিশ্রুতি মিললেও মিলছে না টিকা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে ফিলিস্তিন জনগণকে ঔষধ ও চিকিৎসা সামগ্রী ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফে রামাদানের হাতে হস্তান্তর অনুষ্ঠানে ভ্যাকসিন নিয়ে এসব কথা খোলাখুলি বলেন পররাষ্ট্রমন্ত্রী। পৃথিবীর 99.7% ভ্যাকসিন ধনিক দেশের হাতে। যে অস্ট্রেলিয়া, তাদের দেশের লোক সংখ্যা হচ্ছে 25 মিলিয়ন, আর তাদের দেশে তারা 93.8 মিলিয়ন ভ্যাকসিন সংগ্রহ করে রেখেছে। তা আমরা তাদেরও রিকোয়েস্ট করেছি যে আমাদের দেওয়ার জন্য। তারা বলছে দিবে, সবাই বলে দিবে, কিন্তু হাতে আসতেছে না। ভ্যাকসিন বিষয়ে চীনের সাথে আলাপ আলোচনা ভালো অবস্থানে উল্লেখ করে তিনি বলেন, দর প্রকাশ করা নিয়ে দেশটির সাথে সৃষ্ট ভুল বোঝাবুঝির পুরোপুরি অবসান হয়েছে। তা আমরা এরপরে বলেছি আমাদের ভুল হয়ে গেছে বা ইনঅ্যাডভার্টেন্টলি ভুল হয়ে গেছে, আমরা বুঝি নাই, তো তারা এটা গ্রহণ করেছে। সো দেয়ার ইজ নো মোর প্রবলেম। আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্টও করতে পারবো, বাট কোন ফার্মাসিটিকে ওরা গ্রহণ করবে ইট ইজ আপ টু দেম। মৃত্যুর সংখ্যা কম বলে যুক্তরাষ্ট্রের তালিকায় প্রথমে নাম না থাকলেও এখন যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রতিশ্রুতি মিলেছে। তবে কবে টিকা আসবে এখনও জানা যায়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি থেকে জানিয়েছেন যে তারা আমাদেরও দেবেন। কবে দেবেন এখনও বলেন নাই, তবে আমাদেরও তারা এই অ্যাস্ট্রাজেনেক ব্যাংকে এবং অন্যান্য কোভ্যাক্সের আন্ডারও দিবেন তারা। সো উই আর হোপফুল। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনার উচ্চ সংক্রমণের কারণে 21 জুন নির্ধারিত খুলনা বিভাগের সব ইউনিয়ন পরিষদ সহ 163 ইউনিয়ন পরিষদ এবং 9টি পৌরসভায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সিলেট 3, ঢাকা 14 ও কুমিল্লা 5 আসনে উপনির্বাচনের ভোট 14 জুলাইয়ের পরিবর্তে 28 জুলাই হবে। তবে লক্ষ্মীপুর 2 আসনে ভোট নির্ধারিত দিন 21 জুনই হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে 82তম কমিশন সভা। IEEDCR এর একটি সুপারিশও পরে জাতীয় সংসদের উপনির্বাচন, ইউনিয়ন পরিষদ ও পৌর নির্বাচনের সার্বিক প্রস্তুতি সাংবাদিকদের কাছে তুলে ধরেন নির্বাচন কমিশনের সচিব। ইসি সচিব বলেন, 21 জুন নির্বাচনের জন্য নির্ধারিত 367টি ইউনিয়ন পরিষদের মধ্যে উচ্চ সংক্রমিত এলাকার 163টির নির্বাচন স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের যে আক্রান্তের রেট অনেক হাই, এই জন্য খুলনা বিভাগের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। বরিশাল বিভাগের যতগুলো ইউনিয়ন পরিষদে 21 জুন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো হবে। সিলেট 2, ঢাকা 14 ও কুমিল্লা 5 আসনে ভোট 14 জুলাইয়ের পরিবর্তে 28 জুলাই হবে। লক্ষ্মীপুর 2 21 জুন তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি 21 জুনেই অনুষ্ঠিত হবে। সিলেট 3, ঢাকা 14 এবং কুমিল্লা 5 শূন্য আসনের যে উপনির্বাচন, যেটি 14 জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ভোট গ্রহণের তারিখটি 28 জুলাইতে হবে এবং অন্যান্য তফসিলের অন্যান্য তারিখ নির্ধারিত থাকবে। তফসিল ঘোষিত 11টি পৌরসভার মধ্যে 9টি নির্বাচন স্থগিত করেছে কমিশন। দিনাজপুর জেলার সেতাবগঞ্জ ও ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌরসভায় ভোট হবে 21 জুন। আক্রান্তের হার খুব বেশি, সেহেতু ওই 9টি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে লন্ডভন্ড শিক্ষাসূচিতে ক্ষতির মুখে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 17 মার্চ বন্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আর খোলেনি। এই 15 মাসে কোনো পরীক্ষাও হয়নি। অবস্থায় সেশন জটের মুখে শিক্ষার্থীরা। হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার ঘোষণা থাকলেও বাস্তবায়ন নিয়ে আছে শঙ্কা। শিক্ষা নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিকের 4র্থ পর্ব আজ। করোনা সংক্রমণ শুরুর পর গত বছরের 17 মার্চ একযোগে বন্ধ করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।
প্রায় ১.৫ বছর ধরে ক্যাম্পাসগুলো প্রাণহীন। বন্ধ থাকলেও অনলাইন ক্লাসে পুষিয়ে নেয়ার চেষ্টা আছে, তবে নানা কারণে সবাই সে সুযোগ পাচ্ছে না। সেমিস্টার ফাইনাল বা ইয়ার ফাইনাল যে পরীক্ষাগুলো সেগুলো অ্যাসাইনমেন্টের মাধ্যমে নিলে মানে ওইটা একদম খেলাধুলা টাইপের একটা কিছু হয়ে যায়, তাতে মেধার সঠিক যাচাই বাছাই হয় না। এরই মধ্যে অবশ্য আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে কয়েক দফা আন্দোলনও করেছে শিক্ষার্থীরা। স্বাস্থ্য সুরক্ষা বড়ই নিশ্চিত করে তারপর আমাদেরকে যথাযথ সময়ে পরীক্ষা নিতে হবে। যেহেতু 15টি মাস চলে যাচ্ছে, শিক্ষার্থীরা মানসিকভাবে অবশ্যই এখানে হতাশাগ্রস্ত হয়ে গেছে আর কি। তো ঢাকা এখন আমাদের মেসে থাকতে হইতেছে হাজার হাজার টাকা প্রতি মাসে খরচ, খাওয়ার খরচ, আর এই হলে থাকলে পরে এটা আর কি হতো না। ১.৫ বছরে অন্তত 3টি সেমিস্টার পিছিয়ে পড়ায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা। এখনো পরীক্ষা নেয়ও তাহলে হচ্ছে আপনার অন্তর সময় দিয়ে নিতে নিতে আমাদের এই বছর শেষ, তার মানে আমাদের মাস্টার্স করতে 2 বছর শেষ। টিকা দিয়ে ক্যাম্পাস খোলার কথা থাকলেও কবে নাগাদ খুলবে তাও জানা নেই। এটা আমাদের ক্যারিয়ারের জন্য খুবই বড় একটা সমস্যা। আমরা যারা বাইরে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব বা হলো দেশেই চাকরির জন্য অ্যাপ্লাই করব, আমাদের জন্য খুবই প্রবলেমেটিক একটা ইস্যু। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা জানান, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া জরুরি। অতি দ্রুত এই শিক্ষা পরীক্ষা কিভাবে নেওয়া যায় সেদিকে আমাদেরকে ব্যবস্থা করতে হবে, এবং যারা ক্লাসরুমে অনলাইন ক্লাস করতে পারেনি, বিশেষ করে যারা পরীক্ষা দিতে পারবে না, তাদের জন্য আমাদের বিকল্প একটা পন্থা রাখতে হবে যাতে যাতে বঞ্চিত না হয়। সংকট দীর্ঘায়িত হলে সব ভেবেচিন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অতি দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করেছে সাধারণ শিক্ষা বোর্ডগুলো। আগের ঘোষণা অনুযায়ী 60 দিন ও 84 দিনের ক্লাস শেষে 2 সপ্তাহ বিরতি দিয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা। অটো পাস কিংবা সমন্বয় করে নয়, পরীক্ষা নিতে চায় শিক্ষা বোর্ডগুলো। তবে নজর রাখতে হচ্ছে করোনা পরিস্থিতির উপর। রাজশাহী প্রতিনিধি বদরুল আলম লিটনের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় 22 লাখ শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বসবে। সিলেবাস শেষ করে প্রস্তুতিও নিয়ে রেখেছে শিক্ষার্থীরা, অপেক্ষা পরীক্ষার তারিখ ঘোষণার। গেল বছরের মার্চ থেকে করোনা সংক্রমণের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোনো পাবলিক পরীক্ষা নিতে পারেনি। তবে এবার প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্র বিন্যাসের উদ্যোগ নিয়েছে 8 সাধারণ শিক্ষা বোর্ড। আর এক্ষেত্রে প্রধান শর্ত স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। পাবলিক পরীক্ষা গ্রহণে সম্মিলিত শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। একটা সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কাছে, এবং অনলাইনেও দেওয়া আছে, এবং এই অনলাইনের সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে পাবলিক পরীক্ষাগুলো গ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, এবং সেইভাবে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া আছে। অটো পাস কিংবা সমন্বয়ের ভাবনা থেকে সরে এসেছে শিক্ষা বোর্ডগুলো। আমাদের ইউনিভার্সিটি বা বুয়েট মেডিকেলের সেই পরীক্ষাগুলো পিছিয়ে যাবে, আমাদের সেশন একটু পিছিয়ে যাবে, এবং পরবর্তী সময় আমরা চেষ্টা করব বেশি বেশি ক্লাস নিয়ে সেশন জটটাকে কমানোর। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা পড়াশোনায় থাকো, এবং তোমাদেরকে পরীক্ষা দিয়েই এসএসসি এবং এইচএসসি পাশ করতে হবে, এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে ইনশাল্লাহ আমরা পরীক্ষা নিতে পারবো। পরিস্থিতি নিশ্চয়ই অনুকূলে আসবে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের সেই সুযোগ দিবেন। শতভাগ শিক্ষার্থীকে সমতার ভিত্তিতে নির্দিষ্ট সিলেবাস শেষ করেই পরীক্ষা নেওয়া হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঢাকা মেডিকেলে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, 24 দালালকে বিভিন্ন মেয়াদে সাজা। 85 কোটি টাকার অবৈধ সম্পদ, ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার এনুয়া রুবুমের বিরুদ্ধে দুদকের চার্জশিট। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বিএনপিকে মুখোশরে আড়ালে বহুরূপী দানব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, দলটির নেতিবাচক ষড়যন্ত্রের রাজনীতি করোনার চেয়েও ভয়ঙ্কর। দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান শত্রু দুটি। অদৃশ্য শত্রু হচ্ছে করোনা, আর দৃশ্যমান শত্রু বিএনপি। দৃশ্যমান শত্রু বিএনপি রাজনীতি, অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ঙ্কর।
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী দিনের আন্দোলনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, একটাই দাবি, সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আগে নিজেদের তৈরি করে ফেলেন, শক্ত হয়ে দাঁড়াই, আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আমরা জনগণকে আমাদের সঙ্গে নিয়ে আসি, জাতীয় ঐক্য সৃষ্টি করি। দাবি একটাই, চলে যাও, চলে যাও, রেহাই দাও বাংলাদেশকে। বাংলাদেশটাই পরিষ্কার কথা, অবিলম্বে পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের উপরে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্থানীয়ভাবে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সন্ধ্যায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত অনলাইন আলোচনায় তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতাগুলোকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে হবে। আলোচনায় 8টি দেশ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। টেকসই উন্নয়ন এজেন্ডা 2030 বাস্তবায়ন প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক করার কথা বলেন তারা। যুবকদের অংশগ্রহণের ক্ষেত্রে যেসব দুর্বলতা আছে তা কাটিয়ে উঠতে হবে, প্রয়োজনে কাঠামো সংস্কার করতে হবে বলেও মনে করেন বক্তারা। The youth perception should be more inclusive. That you need to be not network. We need to reach out to far too difficult to reach youth communities. What we call in our parlance, the disengaged youth or difficult to reach youth community which are there. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর কাছে আরো বিশুদ্ধ তথ্য-উপাত্ত চান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, সঠিক তথ্য-উপাত্ত না পেলে সরকারের পক্ষে নির্ভুল পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব নয়। মেহেদী হাসানের রিপোর্ট। পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে জাতীয় কৌশল সংক্রান্ত একটি প্রকল্পের সবশেষ পরিস্থিতি জানাতেই বিবিএস এর এই আয়োজন। এতে জানানো হয়, প্রকল্পটির আওতায় তথ্য সংগ্রহ প্রক্রিয়ার আধুনিকায়ন ও কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেয়া হবে, যাতে বাড়বে বিবিএস এর সক্ষমতা। বিশ্বব্যাংকের অর্থায়নে 2018 সালে শুরু হওয়া প্রকল্পটি শেষ হবে 2022 সালে। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, পরিকল্পনা সাজাতে সরকার অনেকটাই বিবিএস এর তথ্য উপাত্তের উপর নির্ভরশীল, তাই এর বিশুদ্ধতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। সরকার কিন্তু আপনাদের কাজের উপরে খুবই কি বলবো নির্ভরশীল। সরকারের আমার হোল মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আধার এখানে। আমার জেনারেল ইকোনমিক ডিভিশন যেহেতুই আমরা থিওরিটিক্যাল দিকটা দেখি, কিন্তু ওই যে প্রাথমিক আকরগুলো আপনাদের এখান থেকে যায়, আপনাদের থেকে নেওয়া হয়। সুতরাং এখানে যদি আমরা বিশুদ্ধতার একটা বিষয় আছে। সরকার কোনো তথ্যপাত্র লোকাতে চায় না বলেও জানান মন্ত্রী। অল অ্যাকশনস মাস্ট বি ভেরি ক্লিয়ার অ্যান্ড নোন টু এভরিবডি। হ্যাঁ, দু একটা বিষয় রাষ্ট্রীয় তাৎক্ষণিকভাবে ওই সময়ের জন্য ক্লাসিফাইড হতে পারে, গুরুত্বপূর্ণ হতে পারে, এটা ওনারা বুঝবে। নিরাপত্তা বিষয়ক হতে পারে, যেটা আমরা বলতে পারছি না, চাইলেও বলতে পারছি না, এটা সম্মান করতে হবে। আর বাকি 99% কেসে লুকাবার কিছু নাই। আর ওই যেটা বললাম লুকাবার 1%, এইটা কদিন পরে ইউজলেস হয়ে যাবে। সরকারি কর্মকর্তাদের জনপ্রতিনিধিদের সাথে মিলেমিশে কাজ করারও আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী। চেয়ারম্যান গ্রামের সম্মানী মানুষ, নির্বাচিত মানুষ, হয়তো IA MA BA পাস নয়, নট নেসেসারি, বাট প্রায়োগিক জ্ঞান ওই এলাকার তার অনেক বেশি আছে, তার কাছে থাকবেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 24 সদস্যকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রাসেল খানের রিপোর্ট। পেপারটা আর ব্লাডের যে শীষ দিয়ে টেনে নিল, সেটা যেন আমায় দিয়ে দেয়, তাহলে আমি যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারবো আর কি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভোগান্তির নাম দালাল চক্র। এ চক্রের খপ্পরে পড়ে নজরুলের মতো এমন ভোগান্তিতে শত শত রোগী। ভর্তি বেড পাওয়া, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সহ সবখানেই দালালদের দৌরাত্ম্য। কমিশনের লোভে রোগীদের ভালো চিকিৎসার প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নিয়ে যায় বিভিন্ন অনুমোদনহীন ক্লিনিকে।
রোগীর স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আটক করে 24 দালালকে সাজা দেয়া হয় বিভিন্ন মেয়াদে। যারা এই যে মেডিকেল কলেজের যে সেবা গ্রহণ বা হসপিটালের যে সেবা গ্রহণে যারা প্রতি পদে পদে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের এই আজকের অভিযান। তা আমরা আজকে এখানে আমরা প্রায় 24 জনকে আমরা আটক করতে সমর্থ হয়েছি এবং তারা স্বীকার করেছেন যে তারা বেশ কিছুদিন ধরে এই আপনার যারা সেবা গ্রহণ করতে আসে যে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি বা প্রতারণা করে আসছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দালালদের সাথে প্রতিষ্ঠানের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যদি ওনারা কোনো সুনির্দিষ্ট অভিযোগ দেয় আমাদেরকে অবশ্যই অফিসিয়ালি আমাদের যে পরিচালক মহোদয় আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমরা অবশ্যই সেইভাবে। সরকারি হাসপাতালগুলোতে ভোগান্তিহীন চিকিৎসা সেবা নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। 85 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রূপম ভূঁইয়ার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। দুদক সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার প্রেস ব্রিফিং দিয়ে জানান, তাদের সম্পদের অনুসন্ধান চালিয়ে এনামুল এনুর 47 কোটি 36 লাখ এবং রূপম 37 কোটি 57 লাখ টাকার জ্ঞাত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তাদ্বয় মামলা দীর্ঘদিন তদন্ত শেষ করে তারা চার্জশিটের জন্য কমিশনের কাছে প্লেস করেছে অনুমোদনের জন্য। কমিশন একজনের বিরুদ্ধে আপনার এনামুল হকের বিরুদ্ধে 47 কোটি 36 লক্ষ প্লাস টাকার অবৈধ সম্পদ পেয়েছে এবং রূপমের কাছে 37 কোটি 57 লক্ষ টাকা প্লাস অবৈধ সম্পদ পাওয়া গেছে। পরিবেশ বাজেটে বরাদ্দই যথেষ্ট না হলেও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ। এজন্য সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন পর্যায়ে প্রভাবশালীদের প্রভাবমুক্ত রাখা জরুরি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর বাজেট পরবর্তী ওয়েবিনারে এ কথা বলেছেন গবেষক পরিবেশবাদীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জলবায়ু পরিবর্তন এর প্রভাবে পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্ট হওয়ার মধ্যে চলমান কোভিড-19 মহামারী সবকিছুই নতুন করে ভাবতে বাধ্য করছে বিশ্ববাসীকে। এরই মধ্যে সংসদে উত্থাপিত হলো বাজেট। এতে পরিবেশ খাতে গেল অর্থবছরে 1246 কোটি টাকা বরাদ্দ হলেও এবার তা 1221 কোটি টাকা। পরিবেশ বাজেটে 25টি মন্ত্রণালয়ে কমেছে বরাদ্দ। বাপার ওয়েবিনারে বক্তারা বললেন, সামাজিক অন্তর্ভুক্তি ও পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে কোনো বাজেটই টেকসই হবে না। তাগিদ আসে অঙ্কের হিসেব বিবেচনা না করে এর সর্বোচ্চ ব্যবহারের। অনেক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ আমরা লক্ষ্য করছি যে যেটা বরাদ্দ দেওয়া হচ্ছে সেটা তারা অনেক সময় খরচ করতে পারছেন না। সেই ইন্ডাস্ট্রির অভিঘাতকে মিটিগেট করার জন্য কি কি ধরনের মনিটরিং এবং অ্যাসেসমেন্ট দরকার, সেই জায়গাগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ না করি এবং সেখানে যদি আমরা মনোযোগ না দিই, তাহলে পরিবেশ দৃষ্টিকোণ থেকে, মানবিক স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বাজেট কখনো মানুষ ফ্রেন্ডলি হবে না। ঝড় ঝঞ্ঝা সহ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। উন্নয়ন দর্শনে পরিবেশের সুরক্ষার বিষয়টি প্রাধান্য পাচ্ছে, এটাকে বড় অগ্রগতি বলছেন তারা। সমগ্র পৃথিবীতেই বরাদ্দ হলো কম, এটি হলো চাহিদার বিষয়টা। এরকম আরো 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 দরকার, গত কয়েক বছর ধরে কম, আরো দরকার। তাহলে এটাকে তারা একটা অজুহাত হিসাবে দাঁড়া করাবার একটা সুযোগও পেয়ে যেতে পারে। উন্নয়নের মহাসড়কে আমরা প্রবেশ করছি। এই প্রকল্পগুলো বাংলাদেশকে তো অরক্ষিত করবে, প্রাণ প্রকৃতি পরিবেশের তো ক্ষতি করবে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের যে নাজুক অবস্থা সেটাকে অনেক বেশি বাড়িয়ে। করোনা মহামারীতে ব্যক্তি পর্যায়ে সচেতনতার কোনো বিকল্প নেই বলেন আলোচকরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আবার প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। করোনায় পর্যটন শিল্পের ক্ষতি 20,000 কোটি টাকা, সিরামিক সামগ্রীর আমদানি শুল্ক বাড়ানোর দাবি। সূচির বিরুদ্ধে 6 লাখ মার্কিন ডলার ও 7 স্বর্ণের বার নেওয়ার নতুন মামলা, বিচার শুরু। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনায় গেল বছর পর্যটন শিল্পের ক্ষতি হয়েছে অন্তত 20,000 কোটি টাকা। এই শিল্পটিকে রক্ষা পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে
ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব। আর সিরামিক শিল্প মালিকরা বলছেন বাজেটে সিরামিক সামগ্রী আমদানিতে শুল্ক কমানো হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। স্থানীয়ভাবে উৎপাদিত সিরামিক সামগ্রী দেশের চাহিদা পূরণ করছে। এ খাত থেকে রাজস্ব আয় প্রায় ২৫০০ কোটি টাকা। তবে প্রস্তাবিত বাজেটে আমদানি করা সিরামিকে শুল্ক কমানোয় দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই শিল্প সংশ্লিষ্টদের সংগঠনের নেতারা। প্রস্তাবিত বাজেটে বিদেশ হইতে তৈরি টাইলস আমদানিতে সর্বনিম্ন ট্যারিফ ভ্যালু বর্গমিটার প্রতি $1 মার্কিন হ্রাস করা হয়েছে, যার ফলে প্রতি বর্গফুটে প্রায় 12 টাকা মূল্য হ্রাস পাবে, যা আমদানিকে আরও উৎসাহিত করবে এবং এটি সরাসরি দেশীয় পণ্যের বিকাশে অন্তরায় হবে। আর পর্যটন শিল্প মালিকরা বলছেন করোনায় এই শিল্পের সাথে জড়িত অন্তত 40 লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছেন। এই শিল্প রক্ষায় প্রস্তাবিত বাজেটে 4032 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও তা যথেষ্ট নয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যটন কেন্দ্রগুলো চালুর দাবি জানান টোয়াবের নেতারা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জাভেদ আক্তারের নাম ঘোষণা করেছে ইউনিলিভার বাংলাদেশ। তিনি কেদার লেলের স্থলাভিষিক্ত হচ্ছেন। জাভেদ আক্তার 1 জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। পাশাপাশি ইউনিলিভার সাউথ এশিয়া লিডারশিপ টিমেও যোগদান করবেন। বর্তমানে তিনি ইউনিলিভার দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট ব্যবসা খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জাভেদ আক্তার তার কর্মজীবন শুরু করেন ব্রিটিশ আমেরিকান টোবাকোতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে 3 কোটি টাকার আর্থিক অনুদান দিল ওয়ালটন। গত বছরও করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছিল তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে চেক হস্তান্তর করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। তার পক্ষে মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস চেক গ্রহণ করেন। এ সময় তিনি করোনা মোকাবেলা সহ বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ডে ওয়ালটনের অবদানের সন্তোষ প্রকাশ করেন। এবার আন্তর্জাতিক খবর। করোনা ভ্যাকসিন ইস্যুতে চাপ সামলাতে এবার উদ্যোগী যুক্তরাষ্ট্র বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোকে সরবরাহ করতে যাচ্ছে 50 কোটি ডোজ ফাইজারের ভ্যাকসিন। এদিকে করোনার ডেল্টা বা ভারতীয় ধরনটি বিপজ্জনক বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিপোর্ট দুলি মল্লিকের। বিশ্বব্যাপী ধনী ও গরিব দেশগুলোর মধ্যে মহামারী করোনার ভ্যাকসিন সরবরাহে বড় ধরনের বৈষম্য শুরু থেকেই স্পষ্ট। সংক্রমণ বাড়লেও ভ্যাকসিন বৈষম্য কমেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে ধনী দেশগুলোতে প্রতি 4 জনের মধ্যে 1 জন ভ্যাকসিন পেয়েছেন, সেখানে নিম্ন আয়ের দেশগুলোতে এই হার 500 জনে 1 জন। তবে আশার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের মাধ্যমে 100টি নিম্ন আয়ের দেশকে 50 কোটি ডোজ ফাইজারের ভ্যাকসিন সরবরাহ করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। চলতি বছর 20 কোটি ও বাকি 30 কোটি ডোজ আগামী বছরের প্রথম 6 মাসে দেওয়া হবে। এদিকে বিশ্বে এখন মহামারী 2 পথে চলছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানায় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বিভিন্ন দেশে বেড়েই চলেছে সংক্রমণ। এ অবস্থায় চলাচলে বিধিনিষেধ তুলে না নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। চলমান এই পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্যে শুক্রবার থেকে শুরু হচ্ছে G7 সামিট। এতে অন্যতম প্রধান ইস্যু ভ্যাকসিন। বিশ্বে গেল 6 সপ্তাহ ধরে সংক্রমণ ও 5 সপ্তাহ ধরে করোনায় মৃতের সংখ্যা কমেছে। তবে 24 ঘন্টায় ভারতে মৃতের সংখ্যা সবাইকে হতবাক করেছে। মারা গেছে
6,148 জন, যা এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ওয়াং সান সুচির বিরুদ্ধে দুর্নীতি নতুন মামলা চার্জ গঠন করেছে সেনা শাসিত আদালত। সুচির বিরুদ্ধে 6 লাখ মার্কিন ডলার ও 7টি স্বর্ণের বার নেওয়ার অভিযোগ আনা হয়েছে। শুধু সুচি নয়, তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডির বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেও জমি কেনাবেচায় অর্থ আত্মসাৎ সহ দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায় দোষী সাব্যস্ত হলে 15 বছর পর্যন্ত সাজা হতে পারে সুচির। এর আগে সরকারি গোপন আইন লঙ্ঘন সহ সুচির বিরুদ্ধে 6টি মামলা করে সেনা শাসকরা। গেল 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে গৃহবন্দী ওয়াং সান সুচি। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ডিপিএল এর শাইনপুকুরকে হারালো ঢাকা আবাহনী, মোহামেডানকে রুখে দিল রূপগঞ্জ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে বিধ্বস্ত করল যুক্তরাষ্ট্র, 400 গোলের বড় জয়। বিশ্বকাপ দাবা এবার ভালো কিছু করতে চান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। আগের 4 বার ব্যর্থ হলেও এবার এগিয়ে যেতে চান সবচেয়ে বেশি বিশ্বকাপে খেলা বাংলাদেশের এই দাবারু। ফিদে ওয়ার্ল্ড কাপ দাবার বাদশাহী এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে 5মবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। 9 খেলায় 8 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন জিয়া। 7.5 পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজীব হন রানার আপ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশের মহাপরিদর্শক এবং বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ডক্টর বেনজির আহমেদ। আগামী 15 জুন থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট। বাংলাদেশ দাবা ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে জানানো হয় 9 দিনের এই টুর্নামেন্ট শেষ হবে 23 জুন। টুর্নামেন্টটি সকলের জন্য উন্মুক্ত হলেও বর্তমান পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে আগের আসনে আগে পাবেন ভিত্তিতে 100 জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে। আগ্রহী খেলোয়াড়দের 13 জুনের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফি সহ দাবা ফেডারেশনের অফিসে নাম জমা দিতে হবে। সুইস লিগ পদ্ধতিতে 9 রাউন্ডে শেষ হবে রেটিং টুর্নামেন্ট। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জঙ্গিবাদ ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বললেন প্রধানমন্ত্রী। 50টি মডেল মসজিদের উদ্বোধন। করোনা সংক্রমণ হার 13.25। রাজশাহী সিটিতে আবারও লকডাউন। খুলনায় শয্যা সংকটে ভর্তি বন্ধ। প্রতিশ্রুতি পাওয়া গেলেও টিকা কবে আসবে নিশ্চিত নয়। শিগগিরই দেশে উৎপাদিত হবে ভ্যাকসিন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। লক্ষ্মীপুর 2 আসনে ভোট 21 জুন। ঢাকা, সিলেট ও কুমিল্লায় উপনির্বাচনের তারিখ পরিবর্তন। তীব্র সেশন জটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল বন্ধ রেখে পরীক্ষার উদ্যোগ, বাস্তবায়ন নিয়ে শঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।